আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে শেষ খেলা খেলে দিলেন স্পিকার, দিল্লিতে কলিজা পোড়ার গন্ধ। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন ব্যবহারকারীর একটি মতামতকে এই শিরোনাম হিসেবে ব্যবহার করছি। একটি ঘটনা প্রথমে আপনাদেরকে জানাতে চাই। চলুন একটি বক্তব্য শুনলেই ঘটনাটি পরিষ্কার হবে আপনাদের সামনে। ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না। সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। আগামী 20 বছরে তারা দেশে আসবে, নির্বাচন করে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি কোন রকমই সম্ভব না। আবার প্রতিবেশী রাষ্ট্র পেশি শক্তি জোরে তাদের বসিয়ে দিবে, কিংবা কোনো একটা সামরিক বাহিনী তাদেরকে বসিয়ে দিবে, এটাও সম্ভব না। আমাদের আস্থা রাখতে হবে জনগণের শক্তির উপরে। প্রিয় দর্শক, আপনারা এই মন্তব্যটি শুনলেন। আমাদের স্পিকার হাফিজউদ্দিন বীর বিক্রম তিনি এই মন্তব্যটি করেছেন। আপনারা সবাই জানেন যে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি আমাদের মুক্তিযুদ্ধের একজন অসীম সাহসী যোদ্ধা। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধে। তো তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর বাইরে দীর্ঘ রাজনৈতিক তার জীবন রয়েছে। তিনি বারবার ভোলা থেকে নির্বাচিত হয়েছেন। এখন স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদে অলংকৃত হয়ে তিনি যথাযথ দায়িত্ব পালন করছেন বলে সরকার এবং বিরোধী দলের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, এই যে বক্তব্যটি আপনারা শুনলেন, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনেক নেটিজেন এটা মন্তব্য করেছেন যে স্পিকারই আসলে চূড়ান্ত খেলা খেলে দিলেন, দিল্লিতে কলিজা পোড়ার গন্ধ। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে বিএনপি সরকারের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে। সেই স্ট্যাটাসে বিএনপির প্রতি উষ্মা প্রকাশ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এটাও বলা হচ্ছে যে যদিও ভারত বিদ্বেষী রাজনৈতিক দল হিসেবে বিএনপি পরিচিত, তবুও দিল্লি এবার বিএনপিকে বিশ্বাস করতে চেয়েছিল। সে কারণেই তারেক রহমানকে লন্ডন থেকে ফিরতে দিল্লি সহযোগিতা করেছে। কিন্তু এখন বিএনপির এই সরকার পাকিস্তান এবং চীনের সঙ্গে অব্যাহতভাবে নানা ধরনের স্পর্শকাতর সম্পর্কে জড়াচ্ছে। এটা হচ্ছে অভিযোগ আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখিত স্ট্যাটাসে। প্রিয় দর্শক, এই অভিযোগ আওয়ামী লীগ করছে। ভারতের পক্ষ হয়ে এই স্ট্যাটাসটা আওয়ামী লীগ দিয়েছে, এটাই আসলে স্পষ্ট হচ্ছে। এখন দেখুন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি আজকে যে বক্তব্যটি দিলেন, এটি আজকে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। মূলত গতকালকের বক্তব্য। এক পাশে বসেছিলেন ডক্টর মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্পিকারের অন্য পাশে ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। স্পিকারের বক্তব্য শুনে মৃদু হাসছেন, মানে তাচ্ছিল্যের হাসি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এর মধ্য দিয়ে সহমত প্রকাশ করেছেন বলে আমি মনে করি, বা তিনি আনন্দ পেয়েছেন। তো যাই হোক প্রিয় দর্শক, এই বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান সরকার এবং আমাদের সংসদের একটা নৈতিক অবস্থানও স্পষ্ট হয়েছে। সেই অবস্থানটি কি, যে ভারত এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যে আচরণ করছে সেই আচরণকে স্বাভাবিকভাবে দেখছে না প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। আর আওয়ামী লীগের বিষয়ে একটা স্পষ্ট বার্তাও স্পিকারের তরফ থেকে আমরা শুনলাম। আপনারা জানেন যে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছিল। তো নতুন সরকার গঠিত হবার পর জাতীয় সংসদে সেই অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়, মানে আইনগতভাবে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তো আমরা দেখতে পাচ্ছি সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বিক্ষিপ্তভাবে মিছিল করার চেষ্টা করছে। সেই সব মিছিল থেকে আবার অনেকে গ্রেফতার বা আটকও হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কর্মী সমর্থক বা আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পেজ এবং পোর্টাল থেকে বলা হচ্ছে শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরবেন। আচ্ছা, এইসব তথ্যের বাইরে একটা তথ্য একদম স্পষ্ট করি যে জুলাই আগস্ট মাস আসতে যাচ্ছে। এই জুলাই আগস্ট মাসকে ঘিরে
অভ্যুত্থানকারীরা যেমন ব্যাপক কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নিয়েছে বা সরকারের পক্ষ থেকে জুলাই ২৪ গণ অভ্যুত্থানকে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, একইভাবে আওয়ামী লীগের তরফ থেকেও নানা ধরনের কর্মসূচি পালন করার জন্য তাদের তৎপরতা চোখে পড়ছে। তো এইরকম পরিপ্রেক্ষিতে ডিএমপি এবং বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা তথ্যগুলো বলছে যে এইসব কর্মসূচিতে পুলিশ যখন বাধা দেবে বা বিএনপি জামাত এনসিপির কর্মীরা যখন বাধা দিতে যাবে, তখন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পাল্টা আঘাত করারও নির্দেশনা দেওয়া হয়েছে। তো এইরকম যখন একটা পরিস্থিতি, তখন আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার এই ধরনের মন্তব্য করলেন। এই মন্তব্যের মধ্য দিয়ে প্রথমত আওয়ামী লীগকে মেসেজ দিলেন, দ্বিতীয়ত ভারতকে মেসেজ দিলেন এবং জনগণের উদ্দেশ্যেও তিনি একটা স্পষ্ট বার্তা দিলেন। তার শেষ কথাটা অন্যরকম ছিল। তিনি বললেন যে জনগণের উপর আস্থা রাখতে হবে। আমরা গত ৫৫ বছরকে যদি পর্যালোচনা করি, দেখব বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে। যেমন ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা করে এক দলের শাসন জারি করা হয়েছে। এরপর আমরা দেখলাম যে ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ৮২ সালে এরশাদের স্বৈরাচার সরকার ক্ষমতায় এসেছে। আবার ৯০ এর গণ অভ্যুত্থান হয়েছে। ৯১ থেকে ২০০৬ পর্যন্ত গণতান্ত্রিক শাসন চলেছে। ৭ আবার 1-11 এর কালো থাবা বিস্তার করেছে এবং গত ১৫ বছর ধরে আমরা ভোটবিহীন নির্বাচন দেখেছি, এরপর গণ অভ্যুত্থান। মানে বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে যদি এখন যে গণতান্ত্রিক যাত্রাটা শুরু হয়েছে, এই যাত্রা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে, না হলে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। অনেকে বলে থাকেন বা অনেক সূত্রগুলো বলছে যে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি হচ্ছে। দেশের বাহির থেকে এই চক্রান্ত এমন হচ্ছে যে ১৯৮২ সালে যেমন স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে পোক্ত করার জন্য ৯ বছর জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল তথাকথিত শাসন, ঠিক একই রকম ভাবে এখনো একটা গোষ্ঠী দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে প্ল্যান করছে। তো যাই হোক, স্পিকারের এই মন্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক সেটি হচ্ছে যে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে এবং সরকার যদি জনবান্ধব কর্মসূচি অব্যাহতভাবে গ্রহণ করে, পাশাপাশি বিরোধী দলও যদি সরকারকে যথাযথ গাইডলাইন করতে পারে, তাহলে নতুন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নেই। তবে ষড়যন্ত্র বা প্রতিবিপ্লব কখনো বলে কয়ে হয় না। পরিস্থিতি এমন ভাবে ঘোলাটে হয়ে যায় যখন এটা হতে বাধ্য বা জনগণ এমন ভাবে সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় বা সরকার এবং বিরোধী দলের মধ্যে এমন দূরত্ব তৈরি হয়, তখন কিন্তু বিদেশি শক্তিগুলো যে কোনো ধরনের চক্রান্ত বা প্ল্যান বাস্তবায়ন করতে পারে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সরকার এবং বিরোধী দলের মধ্যে মাঝে মধ্যেই সম্পর্ক এমন জায়গায় চলে যাচ্ছে, মনে হচ্ছে যে তাদের মধ্যে যুদ্ধংদেহী একটি অবস্থা। সেই অবস্থা যদি নিরসন না হয় তাহলে এই ধরনের কনস্পিরেসি হবেই। কারণ আপনারা জানেন যে ডিভাইড করো এবং রুল করো, মানে ভাগ করো, শাসন করো। আপনার ঐক্য যত অক্ষুণ্ণ থাকবে তত বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারবে, আর যতই বিভেদ তৈরি হবে ততই কিন্তু হোঁচট খাবে। তো দিল্লিরও এটা উপলব্ধি করা প্রয়োজন। দিল্লির সাথে ঢাকার যে সম্পর্ক, এটা জনগণের উপর ভিত্তি করে হওয়া উচিত, কোনো দল মত বা রাজনীতির উপর ভিত্তি করে নয়। দেখুন, দিল্লির জনগণের সঙ্গে, মানে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের তো কোনো বিরোধ নেই। একই মানুষ একসময় এই ভারতীয় উপমহাদেশে এই ভূখণ্ডেই বসবাস করত। ১৯৪৭ সালের স্বাধীনতার পর সবাই আলাদা হয়ে গেছে। তো এখন আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে একতরফা ভারতীয় নীতি, চাপিয়ে দেয়া নীতি, যে নীতিটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করছে, এগিয়ে চলার পথে বাধাগ্রস্ত করছে। তো সেই জায়গাতেই আসলে সমস্যা। কিন্তু স্বাধীনভাবে আমরা যদি পর্যালোচনা করি, ভারত যদি সহমর্মী হয় বাংলাদেশের প্রতি, তাহলে বাংলাদেশেও সহমর্মিতা তৈরি হবে। জনগণ এটা উপলব্ধি করবে যে হ্যাঁ, এখন তো সীমান্ত হত্যা বন্ধ হয়েছে। হ্যাঁ, এখন আমরা পানির ন্যায্য হিস্যা পাচ্ছি। এখন ভারত কোনো আগ্রাসন বা আধিপত্যের আচরণ করছে না, বরং ন্যায্যতার ভিত্তিতে আমাদের সাথে সম্পর্ক রাখতে যাচ্ছে। তাহলে প্রতিবেশীর সঙ্গে আমাদের বিরোধ কোথায়? সেই জায়গাটি তৈরি করতে প্রথমত ভারতকেই এগিয়ে আসতে হবে। নইলে এই যে বিরোধ তৈরি হচ্ছে, এটাতে বাংলাদেশের সামনে অনেক ধরনের দরজা খুলে যাচ্ছে। বাংলাদেশের জনগণ একসময় ভারতের উপর চিকিৎসার জন্য নির্ভরশীল ছিল, এখন আর নেই, কারণ বিকল্প পথ তৈরি হয়ে গেছে।
চায়না এই সুযোগে বিশেষায়িত 4টি হাসপাতাল বাংলাদেশের নাগরিকদের জন্য বরাদ্দ করে দিয়েছে। দেখুন, তুরস্কের সাথে সম্পর্ক হচ্ছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হচ্ছে, চীনের সঙ্গে নতুন দিগন্ত তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো ভারতেরও উপলব্ধি করা প্রয়োজন। আর বাংলাদেশকে যদি কোনো না কোনো শক্তি অস্থিতিশীল করতে চায়, গণতন্ত্রহীনতার মধ্যে রাখতে চায়, তাহলে বিপদ কমবে না, বরং বাড়বে প্রতিবেশীর জন্য। তো এই বার্তাটাই আমরা পেলাম আমাদের স্পিকারের কাছ থেকে। দর্শক, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।